12টা বছর, সময়টা কি খুব বেশি? ক্যালেন্ডারের পাতা উল্টালে হয়তো খুব সামান্য, কিন্তু স্মৃতির অলিগলি যখন শ্যাওলা ধরা জীর্ণ দেওয়ালে গিয়ে ধাক্কা খায়, তখন মনে হয় একটা আস্ত যুগ পেরিয়ে গেছে। আমি তনু থুরি, এখন আমি ডরথি থমসন। আজ 12 বছর পর এই চেনা শহরের ধুলোবালি আমার নাকে এসে ধাক্কা দিচ্ছে। তনু ব্যানার্জি তো সেই কবেই মরে গেছে। আজ যে ফিরছে সে এক বিদেশি নাগরিক। পাশে দাঁড়িয়ে তার 7 বছরের ছেলে নীল। নীল জানে না তার মায়ের এই হাহাকারের শহরকে, সে তো শুধু বোঝে তার মায়ের চোখের জল। বাঁকুড়ার সেই গ্রাম, ধুলোমাখা রাস্তা। ট্যাক্সি থেকে নেমে তনু যখন নিজের প্রকাণ্ড 3তলা বাড়িটার সামনে দাঁড়ালো, তার মনে হলো বুকের ভেতরটা কেউ সজোরে নিংড়ে দিচ্ছে। জরাজীর্ণ বাড়ি, জানালায় আগাছার রাজত্ব। তনু কলিং বেল বাজালো। ওপাশ থেকে একটা শুকনো খসখসে গলা ভেসে এলো। জয়শ্রী কাকিমা। কে? তনু? ওরে বাপু, তুই বেঁচে আছিস? এই 12 বছর পর কোত্থেকে উদয় হলি? তনু। কাকিমা, আমি তনু। বাবা কি ঘরে আছেন? জয়শ্রী কাকিমা। বাবা? তোর বাবা তো সেই অপমানে হার্ট অ্যাটাকে মারা গেছেন, 5 বছর হয়ে গেছে। আর তোর যে ভাই ছিল শতদল, সে তো সব কিছু বেচে বেচিতে জার্মানিতে চলে গেছে। এখন এই বাড়িতে অন্য লোক থাকে। তুই বরং যেখান থেকে এসছিস সেখানেই চলে যা। যা তনু, চলে যা। কারণ দেখ, পুলিশ জানলে কিন্তু আবার হ্যাচকাটান দিয়ে নিয়ে যাবে। কারণ পুলিশ কিন্তু এখানে আনাগোনা করে, তোর খোঁজ এখনো করতে আসে। যা, যেখান থেকে এসছিস তুই সেখানে চলে যা। যা। তনু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে মনে মনে ফিরে গেল সেই অভিশপ্ত শুক্রবারে, এই সবচেয়ে তার জীবনের যে খারাপ ঘটনাটি ঘটেছিল সেই শুক্রবার। সরকারি দপ্তরের সেই লাল ফিতের আড়ালে কিভাবে তাকে বলির পাঠা বানানো হয়েছিল। কয়েকটা ফাইলে না বুঝে সই করা, আর রাতারাতি তনুর কপালে লেগে গেল দেশদ্রোহীর তকমা। প্রাণ বাঁচাতে সেদিন সে ট্রাকে উঠেছিল। পাহাড়, জঙ্গল আর সীমান্ত পেরিয়ে তাকে পাচার করে দেওয়া হয়েছিল এক অচেনা দেশে। এক লহমায় তনু ব্যানার্জি থেকে সে হয়ে গেছিল এক যাযাবর। চীনের এক ঘিঞ্চি শহরের ফুটপাতে যখন নিউমোনিয়ায় ধুঁকছে, তখন তার জীবনে এলো এরিক থমসন। এরিক ছিল লন্ডনের এক খ্যাপাটে সাংবাদিক। এরিক, কেন তুমি এখানে পড়ে আছো? আমি তোমাকে সাহায্য করতে চাই, চলো, তুমি আমার সাথে চলো। তনু। আমি আমি অপরাধী হই এরিক, আমাকে বাঁচাও। 15 বছর আগে যে ছাদে দাঁড়িয়ে সিঁদুর পরানোর কথা হয়েছিল, আজ সেই বাড়ির দরজায় তনু। দক্ষিণ কলকাতার অতসী মঞ্জিল। কলিং বেল বাজলো। অর্ক দরজা খুলল, হাতে তার বাগান করার খুরপি। অর্ক হলো তনুর অতীতের ভালোবাসা। তনুকে দেখা মাত্রই অর্কর হাতে যে বাগান করার খুরপি ছিল সেটি পড়ে গেল এবং ঠক করে একটি সজোরে শব্দ হলো। অর্ক অবাক হয়ে তনুর দিকে তাকিয়ে বলল, তনু, তুমি ফিরবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তনু, তুমি ঠিকই ভেবেছ। তুমি যে তনুকে দেখেছিলে সে তনু যে কবে হারিয়ে গেছে। এখন যে তোমার সামনে দাঁড়িয়ে আছে সে হচ্ছে একজন বিদেশি মা। অর্ক, কেন তনু, তুমি এই কথা বলছো কেন? আর তুমি আমাকে কোনো খবর দিলে না কেন বলো তো? আমি তো 15 বছর ধরে আদালত চত্বরে চক্কর কেটেছি তোমার নির্দোষ হওয়ার প্রমাণ খুঁজতে। তনু, প্রমাণ দিয়ে কি হবে অর্ক? তনু ব্যানার্জি তো অপরাধী হিসেবেই খবরের কাগজে ছাপা হয়েছিল। আমি চাইনি আমার কলঙ্ক তোমার গায়ে লাগুক, তোমার কোনো ক্ষতি হোক। সুমনা হলো অর্কের
বর্তমান স্ত্রী। সুমনা, ওগো কে এসেছে, ভেতরে আসতে বলো। তনু, আমি তনু, অর্কের পুরনো পরিচিত। সুমনা, ও আপনি, আসুন দিদি আসুন। অর্ক প্রায়ই আপনার কথা বলে। মিষ্টি, মিষ্টিমা, একটু এদিকে এসো তো, দেখো কে এসেছে। সন্ধ্যায় সাদের সেই চেনা কোণ, যেখানে এক সময় তারা ভবিষ্যতের ছবি আঁকত। অর্ক আর তনু। অর্ক, তনু, নীল কার ছেলে, আর এরিক কে? তনু, নীল, নীল হচ্ছে জীবন আমার। আর এরিক, এরিক সেই মানুষ যে আমার মতো একটা মরা মানুষকে নিজের সম্মান দিয়ে বাঁচিয়ে রেখেছে। সে আমাকে তার স্ত্রীর মর্যাদা দিয়েছে। অর্ক, তবে কি আমাদের সেই গঙ্গার পাড়ের বিকেলের কোনো দাম নেই? তনু, দাম আছে অর্ক, কিন্তু দায় নেই। তুমি সুমনাকে নিয়ে সুখে আছো, ও খুব ভালো মেয়ে। ওর সংসার আমি নষ্ট করতে আসিনি, আমি শুধু নীলকে তার শেকড় দেখাতে চেয়েছিলাম। এর পরের দিনই ছিল তনুর ফিরে যাওয়ার দিন। সেদিন স্টেশনের প্ল্যাটফর্ম, ট্রেন আসার সময় হয়ে গেছে। সুমনা, দিদি, এটা অর্কের মায়ের দেয়া বেনারসি, উনি চেয়েছিলেন এটা আপনার বিয়ের উপহার হোক। আমি জানি আমি অর্কর বর্তমান, কিন্তু আপনি ওর চিরকালের অতীত। তনু, সুমনা, অর্ককে দেখে রেখো, ও খুব একা। অর্ক, তনু, বেইজিং পৌঁছে কি একবার খবর দেয়া যাবে? তনু, না অর্ক, ডরথি থমসন আর কখনো তনু ব্যানার্জি হবে না। যোগাযোগ মানেই মায়া বাড়া। অর্ক, তবে কি এটাই শেষ দেখা? তনু, এই জন্মে অন্তত তাই। পরের জন্মে, যেখানে কোনো কাঁটাতার থাকবে না, কোনো বর্ডার থাকবে না, সেখানে আমরা আবার দেখা করব, কথা দিচ্ছি। বিদায়।